111 থেকে শুরু করে আমি দল বিএনপিকে পরে প্রশ্ন করি, ব্যক্তি রহমতুল্লাহকে প্রশ্ন করি যে 111 থেকে শুরু করে আমি দেখেছি যে প্রেস ক্লাবে যতগুলো আয়োজন বিভিন্ন ফোরামের নামে বিভিন্ন সংগঠনের নামে সেগুলো আপনি করতেন, সেখানে কিছু কিছু টার্ম দেখতাম যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বলা হতো যে ব্রুট মেজরিটির জোরে তারা এই করছে, সে করছে, এই অন্যায় করছে, এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বলা হতো যে তারা চরম দলীয়করণ করছে। রহমতুল্লাহ কি আবারও প্রেস ক্লাবে ওই রকম কোনো সংগঠনের ব্যানারে আয়োজন করে আবারও বলবে যে বিএনপি ব্রুট মেজরিটির জোরে এই করছে, কিংবা বিএনপি বিভিন্ন জায়গায় দলীয়করণ করছে? মানে আপনার সাবজেক্টটা আমি আসলে আমাকে যে প্রশ্নটা করেছেন ওইটাতে পরে আসি, আপনাকে প্রশ্ন করেছে একটা, আপনি সেটাই বলছি। আপনি যে অভিযোগে আপনার প্রতিপক্ষ অভিযুক্ত ছিল সেই অভিযোগে আপনার অভিযুক্ত কিনা? না, আমি প্রেস ক্লাবে বিভিন্ন সময় মিছিল মিটিং করেছি, এটা এবং লাগাতার করেছেন। হ্যাঁ, সেটা কি ব্রুট মেজরিটির বিরুদ্ধে এইভাবে কথা বলেছেন আপনার? এই আমি শব্দ বললাম যে আওয়ামী লীগ সরকার ব্রুট মেজরিটির জোরে, মানে যেটাকে ন্যায় সেটাকে ন্যায়কে অন্যায় বানাচ্ছে, ঠিক আছে, যেটা অন্যায় সেটাকে ন্যায় বানাচ্ছে। দেখুন, যারা মানে আপনাদের মধ্যে কি সেরকম কোনো রোগ ধরেছে কিনা? এখনো তো শুরুই হয় নাই। সরকারে যারা তো তারা তো অভিযোগ তুলছে যে আপনারা শুরু করছেন। অভিযোগ তো সারোয়ার তুষার সাহেব তো এর মধ্যে মোটামুটি সরকারের গত 1.5 মাসের ফিরিস্তি মোটামুটি সবই তুলে ধরেছে। এখন কোনটার থেকে বাদ দিয়ে কোনটা বাদ দিয়ে আমি কোনটা উত্তর দেব সেটা বুঝতে পারতেছি না। কিন্তু আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে যারা রাষ্ট্র ক্ষমতায় যায় তাদের যে টিম ওয়ার্ক, সেই টিম ওয়ার্ক চালানোর জন্য তাদের টিম লাগবে। এখন সারোয়ার তুষাররা তো ঢাকা ইউনিভার্সিটির আগের ভিসি থেকে আইসা কোন মঙ্গল গ্রহ থেকে কোথা থেকে এসে ভিসি হয়েছে, তখন তো কোনো প্রতিবাদ করে নাই। তখন তার মানে এই লোকের নামও কোনোদিন কেউ শুনে নাই। কিন্তু বিএনপির ভিসি, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ছিল, উনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরির বাইরে ছিলেন? উনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে উনি যদি বিএনপির পদ আইনগতভাবে থাকতে কোনো অসুবিধা না থাকে, ভিসি হইতে সমস্যাটা কোথায়? না, আপনারা যে দলীয়করণের বিরুদ্ধে কথা বলতেন সেটা কোন দলীয়করণ? দলীয়করণের বিরুদ্ধে কি কথা বলে? আপনারা বারবার বলতেন বিএনপি বলতো। না, দলীয়করণের কোন বিষয়টা? সবকিছু তো আপনি দলের বাইরে। আপনি প্রধানমন্ত্রী কি দলের বাইরে? মন্ত্রীরা কি দলের বাইরে? দলের বাইরে সচিব। আপনি যদি বলেন যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অমুক নেতাকে সচিব বানানো হয়েছে, সেটা বলতে পারেন দলীয়করণ। ও, বুঝতে আপনি যেগুলি রাজনৈতিক পদ, রাজনৈতিকভাবে ওই একদম নির্বাহী জায়গাটাতে দলীয় লোক প্রশ্নই ওঠে না। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পদ, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নির্বাহী পদ, আপনি বিষয়টা হচ্ছে অবৈধ কিনা সেটা দেখতে হবে। আপনি বৈধভাবে দিয়েছে কিনা সেটা বলেন। যেমন একটা অবৈধ নিয়োগের কথা কি যেন বললেন এক ফাঁকে, আমি নোট করতে। বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক। তো বাংলাদেশ ব্যাংকের যদি গভর্নর অবৈধ, কিসের ভিত্তিতে অবৈধ আমি তো বুঝলাম না। এই কথাটা বলে 72 সাল অনুযায়ী অবৈধ। 72 সালের তো কোনো কিছু আমরা মানেই না বললাম, আবার 72 সালের বৈধ অবৈধ দিন। আপনাদের ব্যাংক তো একটা অর্ডারে চলে, সেই অর্ডার অনুযায়ী অর্ডার অনুযায়ী অবৈধ যদি হয়ে থাকে, আমি জানি না এই বিষয়টা। যদি বৈধ না হয়ে থাকে তাহলে অবৈধ। সবকিছু তো আলোচনা রহমতুল্লাহ ভাই ইয়ে দেওয়া হয় না, ওই আইন দেওয়া হয় না। আমি যদি না আইনের কথাই তো আসছে এখানে, আমি তো জানি না। ধরেন আমাকে কেউ ওই নিয়োগের পর অনেকে বলেছিল যে এই ক্যাটাগরি থেকে তো কখনো কোনোদিন গভর্নর হয় নাই। ভাই হয় নাই, ভালো কথা, ওই ক্যাটাগরি থেকে আসছে, ক্যাটাগরিটা অবৈধ কিনা। তখন ওনার মধ্যে একজন বিজ্ঞ আলোচক আমার সঙ্গে ছিলেন, যার সঙ্গে ইন্টারেস্ট থাকে, হ্যাঁ, যে বিষয় কমন ইন্টারেস্ট থাকলে ওই জায়গাটাতে মোটামুটি আমি আইনের বাইরেও যদি কথা বলি, সেটা একটা রীতি আছে যে যদি কমন ইন্টারেস্ট থাকে সেই জায়গাটাতে করা হয় না। তো যেই লোকটার মানে ঋণ গ্রহীতা, উনি আবার যদি ঋণ দাতা হয়ে যায়, তার মানে ওখানে অনিয়ম হওয়ার সুযোগ থাকে। আমি আইনের কথা বাদ দিলাম, সুযোগ যে কোনো জায়গায় থাকে। যেই লোকটা ঋণ গ্রহণ করে আবার ঋণ পরিশোধ করা বা ব্যবসায়িক জ্ঞান যতটুকুন আছে, তার পক্ষেই সম্ভব কাকে ঋণ দেওয়া যাবে আর কাকে ঋণ দেওয়া যাবে না এটা নির্ণয় করা। আচ্ছা, যেই লোকটা ঋণ কি জিনিস জানে না, সেই লোক কাকে ঋণ দেওয়া উচিত কাকে ঋণ দেওয়া উচিত না। যেই লোকটা ব্যাংকের বিভিন্ন কার্যকলাপের মধ্য দিয়ে বুঝতে পারে যে ব্যাংকটাকে এইভাবে থাকলে ব্যাংকটা জাতির জন্য উপকার হবে বা ব্যাংকের জন্য মঙ্গলজনক, সেটা তাদের পক্ষেই করা সম্ভব। আপনি যে এই লাইনের কিছুই জানে না, তার পক্ষে আমার মূল প্রশ্ন শুনতে,
প্রথম কথা তো আমি বলতেছি যে আপনার একটি সরকার যখন নতুন ক্ষমতা আসে স্বাভাবিকভাবেই তার টিমটাকে সে গুছিয়ে দেবে আস্তে আস্তে, এটাই বাংলাদেশের রেওয়াজ, এইভাবেই হয়ে না আসে। বিদেশেও আছে, অনেক দেশে আছে। আমি আমার দেশের কথা বলতেছি এবং এটাই নিয়ম। সেই ক্ষেত্রে গিয়ে সবগুলো যে সঠিক হবে আমি সেটাও মনে করি না, কিছু ভুল হতে পারে, ভুল হলে সেটা সংশোধনের। কোনো কারণে কি বিএনপি মনা বা বিএনপির দলীয় কোনো কারণে ওই দলের মানে যোগ্যতার চাইতে দলকে বেশি প্রাধান্য দিচ্ছেন কিনা? দলের ভিতরে কি এরকম হয় যে মানে হচ্ছে কিনা, আপনার এই সংকটে পড়ছেন কিনা যে মানে দলের ভিতরে আপনাদের মরা লোক যোগ্য লোক অভাব? দলের একজন কর্মী হিসেবে তো আপনি আমাকে চেনেন। হ্যাঁ, আমি তো এখন পর্যন্ত কোনো পদে যাইনি। হয়তো যাবেন, হয়তো যাবো, সেটা পরে জিনিস। তাহলে আমার মতো এরকম শত শত নেতা, হাজার হাজার নেতা বিএনপির রয়ে গেছে যাদেরকে নিয়ে কোথাও জোর করে বসানো হয় নাই। নিশ্চয়ই যোগ্যতাটাকে আগে বিবেচনা করা হচ্ছে। যোগ্যতার ভিত্তিতে এমন একটি জায়গায় কাউকে যদি নিয়োগ দেওয়া হয় এবং তিনি যদি দলের লোক হয়ে থাকেন এবং আইনগতভাবে তাকে যদি সেখানে নিয়োগের কোনো বাধ্যবাধকতার প্রশ্ন না থাকে বা নিয়োগ দেওয়া যাবে না এরকম কোনো বিধান না থাকে, তাকে নিয়োগ দিতে অসুবিধা কোথায়? আপনি গত এই যে 17টা মাস যেই সময়টায় নতুন বন্দোবস্তের কথা আপনি আজকেও বললেন, সেই নতুন বন্দোবস্তের নামে যা হয়েছে আপনিও কিছুটা জানেন, আমিও কিছুটা জানি। নতুন বন্দোবস্তের নামে আপনার ধরেন এখন সংসদ সদস্য হয়েছে, থানায় সরাসরি গিয়ে হাজির, চাঁদাবাদের মামলায় গ্রেফতার করা হয়েছে, তাকে ছেড়ে দিতে হবে। নতুন বন্দোবস্ত তো মানুষ টের পেয়েছে কিছুটা। নতুন বন্দোবস্তের নামে যা হয়েছে, কোথায় ডিসি অফিসে গিয়েছে 4-5 জন, ডিসি সাহেবের সঙ্গে আমরা দেখা করবো, কে ভাই আপনারা? আমরা এনসিপি থেকে আসছি। তার তো একটা মিটিং করতেছেন, কিসের মিটিং করতেছে? আমরা এনসিপি থেকে আসছি। তাহলে স্যার 2 জন যেতে বলছে, কিসের 2 জন? আমরা 5 জনই যাবো। নতুন বন্দোবস্তের তো একটা ব্যবস্থা আমরা দেখে আসছি। সেই নতুন বন্দোবস্তের আতঙ্কে মানুষ, 50 জন যায়। সেই নতুন বন্দোবস্তের আতঙ্কে আতঙ্কিত হয়ে মানুষ কোনো রকমের একটি নির্বাচনের দিকে যাওয়া শুরু করেছিল। এবং নির্বাচনের কথা বলার সাথে সাথে আমরা যখন সরার তুষারদের সঙ্গে কথা বলছি, হ্যাঁ শুধু একটি নির্বাচনের জন্য কি এত কিছু হয়েছে নাকি? নির্বাচনের জন্য কি দেশ আচ্ছা তাই না মাননীয় উপদেষ্টা মহোদয়গণ, শুধু আপনি নির্বাচন করতে এসেছি আট করে ইনিয়ে বিনিয়ে যা বলতেন, মনে হচ্ছে নির্বাচন মানে এটা পাপ। ইভেন মাননীয় তৎকালীন প্রধান উপদেষ্টা তিনি বললেন ডিসেম্বরের মধ্যে শুধুমাত্র একটি রাজনৈতিক দল নির্বাচন চায়। আরে ভাই, একটি রাজনৈতিক দলকে বিএনপি না, সেটা বলেন না উনি। একটি মাত্র রাজনৈতিক, বিএনপির সঙ্গে আর কোনো দলও নাই, আর তার থাকা বিএনপি। এরপরে বললেন কি জাপানে গিয়ে, হ্যাঁ ছেলে পেলের একটি রাজনৈতিক দল করেছে, তাদের একটু হারতা গড়াইতে হবে, পাকা গজাইতে হবে, তাদেরকে একটু এমপি হবে, মন্ত্রী হবে। আরে ভাই, প্রধান উপদেষ্টা আপনি, নির্দলীয় সরকারের প্রধান উপদেষ্টা, আপনার দায়িত্ব হাত পাকা গজানোর, আপনার দায়িত্ব তাকে এমপি বানানো, আপনার দায়িত্ব মন্ত্রী। এই তো ছিল নতুন বন্দোবস্ত। সেই নতুন বন্দোবস্তের কথা আপনি বারবার উচ্চারণ করছেন। আমরা এখন আতঙ্কিত হই। ওইটা মনে হয় না আমরা এখন আতঙ্কিত হই। আপনি পরিকল্পনাটা কোন ভয়াবহ টাইপের ছিল। আজকে আপনি বলতেছেন কি যে বিএনপির লোকেরা কি বিএনপি শিক্ষা বিষয়ক সম্পাদক, ওইটা বাদ দেন। আমি যদি বলি যে আপনারা গণভোটকে বেশি অগ্রাধিকার দেবেন নাকি আপনাদের ব্রুট মেজরিটি আপনার সংসদকে বেশি গুরুত্ব দেবেন? আমি জনগণের মতামতকে প্রাধান্য দিতে চাই, কোনটা? দেশের আইন এবং সংবিধানকে প্রাধান্য দিতে চাই। দেশের আইন, দেশের আইন, সংবিধান এবং জনগণের মতামত, তাকে প্রাধান্য দিতে চাই। আমি যেই পঞ্চদশ সংশোধনের মাধ্যমে যেই গণভোট সংবিধান থেকে তুলে নেওয়া হয়েছিল, একজন রাষ্ট্রপতি, যেই রাষ্ট্রপতির নাম আমরা এখন মানে মনে হলো যে উজু করে আসতে হবে নতুন করে, সেই রাষ্ট্রপতির অধ্যাদেশের জন্য তো আমরা এখন গোটা জাতি প্রায় পাগল। মানে তার অধ্যাদেশ বাস্তবায়ন করতে হবে, নাইলে সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে দেশের। অথচ ওই রাষ্ট্রপতির বক্তৃতাও আমরা শুনতে পারবো না, তার চেহারা থাকে তো পরের কথা। তো সেই যে অধ্যাদেশের কথা আপনি বলছেন, সেই অধ্যাদেশটা যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়, সেই অধ্যাদেশ চেঞ্জ করে এখন গণতান্ত্রিক সরকার প্রয়োজনে আরো একটা অধ্যাদেশ জারি করবে, সমস্যাটা কি? প্রয়োজনে গণভোট আবার হবে, সমস্যাটা কি? আপনি জোর করে চাপ দিয়ে যে কাজগুলো করেছেন সেগুলো তো শহীদতান্ত্রিকতা, তার মানে সেগুলোর নাম নতুন বন্দোবস্ত ছিল না। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী তো পরিষ্কারভাবে বলেছেন। এখন স্বরাষ্ট্রমন্ত্রী কেন বললেন? ও না, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা
আইনমন্ত্রীর ব্যাখ্যা কেন স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন, এইটাও আমাদের মাথার ইয়ে। ভাই ব্যাখ্যা ভুল দিছে কিনা সেটা দরকার নাই, উনি কেন এটার উত্তর দেবে। অর্থাৎ পায়ে পড়ে ঝগড়া করার যে কিছু আমরা কয়েকদিন লক্ষ্য করলাম, পায়ে পড়ে গায়ে পড়ে ঝগড়া করার কিছু বিষয়। এটা নিয়ে একটু সরাত্তর সাহেব শুনি। সরাত্তর, একেবারে কি আপনারা শুধুমাত্র বিরোধিতার কারণে বিরোধিতা করছেন, নাকি ওই যে যেটা বলছো পায়ে পড়ে ঝগড়া করার? মানে গতকালকে আপনাদের একজন সংসদ সদস্য বলেছে যে আপনি আমাকে কথা শেষ করতে দিন কেন? না, পরে বলবেন আপনি। আপনি তো শরণার্থী বিষয়ের একটা কথার জবাব আমি দিতে পারিনি। না, পরে বলেন। আপনি জানেন যে সমস্ত গল্পগুলি নিয়ে আসা হলো যে বিএনপির অভ্যাস এরকম, ইভেন তার কি কথা বললো যে বিএনপি যখন ক্ষমতার শেষের দিকে আসে তখন লেজে গোবর হয়ে যায়। এটা সত্য তো। বিএনপি ক্ষমতার শেষের দিকে চলে আসছে নাকি? 1.5 মাসের শেষ? আমি বুঝলাম না, মানে এটা প্রসঙ্গটা কেন আসলো? বিএনপি কি ক্ষমতার শেষের দিকে আসছে? না, এখন এই প্রসঙ্গটা- আগে দুইবার করেছে। এইবার করেছে 96 সালের 15 ফেব্রুয়ারি। অবশ্য তাকে ধন্যবাদ জানাই, সে আফসোস করেছে যে নির্বাচিত হয়ে আসছে, 13 দিনের মাথায় বেচারাদের পদত্যাগ করতে হয়েছে, এটা তার মনে কষ্ট লেগেছে, কিন্তু তার বয়স তো কম। 96 সালের নির্বাচনটা তো বিএনপি ক্ষমতায় থাকার জন্য দেয়নি, দিয়েছে সেই সময় আজকের ফ্যাসিবাদ বিরোধী সবচেয়ে মহান প্রবক্তা এই জামাত ইসলাম, এই জাতীয় পার্টি, স্বৈরাচারের দোসর এই আওয়ামী লীগ, তৎকালীন সময়ের মহাগণতান্ত্রিক রাজনৈতিক দল, এই আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাত ইসলামী, তারা বিএনপির বিরুদ্ধে সারা দেশে আন্দোলনের নামে এমন কোনো কাজ করেনি। আমি সেটার পক্ষে বিপক্ষে সেই বিতর্কে আমি যাব না, কিন্তু এই জামাত ইসলাম, এই জাতীয় পার্টি, এই আওয়ামী লীগ, কোন আওয়ামী লীগ ব্যাখ্যায় না যাই, সেই সময় যে আন্দোলনটা হয়েছিল, 173 দিন হরতালের নামে এই দেশে যা হয়েছিল, কোনো স্বাধীন দেশে কোনো রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দলের পক্ষ থেকে এইরকম নির্মমতা আন্দোলনের নামে পৃথিবীতে কোনো দেশে হয়েছে কিনা আমার জানা নেই, থাকতে পারে। আচ্ছা, আমি না, প্রশ্নটা হচ্ছে ভাই, সেই আপনি অনেকক্ষণ বলেছেন, আমি একটু সেই 15 আমি শেষ করে দিই জাস্ট, সেই 15 ফেব্রুয়ারি, সেই 15 ফেব্রুয়ারিতে যেহেতু এরকম একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, সেই অরাজক পরিস্থিতিতে বাংলাদেশের মানুষের যাতে প্রাণহানি না ঘটে, বাংলাদেশের মানুষের ক্ষতি যাতে না হয়, সেই কারণে নির্বাচন করে সেই তত্ত্বাবধায়ক সরকার পাশ করার জন্য শুধুমাত্র নির্বাচনটা দিয়েছিল, যাতে নো গভর্নমেন্ট সিচুয়েশন না পড়ে, সাংবিধানিক শূন্যতা যাতে তৈরি না করা হয়, এবং সেখান থেকে বিএনপি স্বেচ্ছায় পদত্যাগ করেছে। এইটাকে যেভাবে ব্যাখ্যা করেছে আমার মনে হয় সেটা সঠিক।